আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা অধ্যায়ের বিভিন্ন অনুপাত এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে অনুপাত ও শতকরা অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে, সেটি দেখে আসার জন্য, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে। সবার প্রথমে আমরা যে প্রশ্নটির সমাধান করব তা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, 4:6 সমান ফাঁকা ঘর ইস্টু 36, খালি ঘরের সংখ্যা কত? এই খালি ঘরে কত সংখ্যা বসবে এটা তারা জানতে চায়। এখন আমরা এটিকে কিভাবে করে করতে পারি সেটি হচ্ছে আমরা এখন করি। আমাদের একটি এখানের মধ্যে 4:6 সমান খালি ঘর ইস্টু 36, বা আমরা এটিকে কীভাবে লিখতে পারি, প্রথমে 4 আছে 4 লিখলাম, এরপরে অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, কারণ অনুপাতের চিহ্ন আর ভাগ চিহ্ন একই অর্থ প্রকাশ করে। এরপরে আমরা 6 লিখলাম, সমান চিহ্ন, খালি ঘর আগে আছে তো আগে লিখলাম, যেহেতু খালি ঘর আগে আছে আগেই লিখব। এরপরে অনুপাতের চিহ্ন এর বদলে ভাগ চিহ্ন দিলাম, 36কে নিচে লিখলাম। এবার আমরা জানি যে আমরা সবারই আমাদের জানা আছে যে আর গুণন কাকে বলা হয়। আর গুণন বলতে বোঝানো হয় একটি ভগ্নাংশের লবের সাথে অন্য একটি ভগ্নাংশের হরের গুণ, একটি ভগ্নাংশের লবের সাথে অন্য একটি ভগ্নাংশের হরের গুণ, এটাকে বলা হয় আর গুণন। আপনারা দেখছেন এই চিহ্নটা কিন্তু একটা গুণের মতো চিহ্ন হয়ে গেছে। তাহলে এই আর গুণন পদ্ধতিতে আমরা এখানে মানটা বের করতে পারি। আমরা কার মান বের করব? আমরা মান বের করব খালি ঘরের মান বের করব। তাহলে খালি ঘরের সাথে এই হিসাব অনুযায়ী খালি ঘরের সাথে কার গুণ হওয়ার কথা? খালি ঘরের সাথে 6-এর গুণ হওয়ার কথা। তাহলে আমরা লিখব খালি ঘর গুণ 6 সমান 4 গুণ 36। এই নিয়ম অনুযায়ী উপরেরটার সাথে নিচেরটা গুণ, আবার উপরেরটার সাথে নিচেরটার গুণ আমরা করলাম। এখন এই যে খালি ঘর গুণ 6, আপনারা চাইলে 6 গুণ খালি ঘরও লিখতে পারবেন। 6 গুণ খালি ঘর আর খালি ঘর গুণ 6 দুইটি একই অর্থ প্রকাশ করে। পরবর্তী লাইনে গিয়ে আমরা খালি ঘরকে একা রেখে দিলাম। খালি ঘরের সাথে যে গুণ 6 ছিল তাকে আমরা অন্য পাশে নিয়ে গেলে আমরা জানি যে একদিকের কোনো সংখ্যা অন্যদিকে নিয়ে গেলে তার চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে এখানে আছে গুণ 6 হয়ে গেল ভাগ 6। এখন আমরা এখানে দেখি কি করা যায়। 6 36-এর মধ্যে যায় 6 বার, 6 6 36। অতএব খালি ঘর সমান 4 গুণ 6, 4 6 24। তাহলে আমরা বলতে পারি যে খালি ঘরের মান কত বের হইল? 24 বের হইল। তাহলে আমরা এখানে বলতে পারি যে খালি ঘরের মধ্যে 24 বসবে, অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক। এখন এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কের মধ্যে আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে আমরা অঙ্কটা করলাম, এই পদ্ধতিতে এই ধরনের যত অঙ্ক আছে আমরা করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না, আমরা করতে পারবো। এখন এই অঙ্কটাকে আমরা আরেকটাভাবে করতে পারি, সেটা কি? এটি আমি আরেকটি কালারে লিখি। সেটি হচ্ছে 4:6 সমান খালি ঘর ইস্টু 36। এখন এই যে পদ্ধতিতে এই পদ্ধতি যে অঙ্কটা করলাম, এটি হচ্ছে আমাদের যখন পরীক্ষার মধ্যে অঙ্ক আসে খাতায় লিখে লিখে করতে হয়, তখন আমরা এই পদ্ধতিটা অনুসরণ করব, খাতার মধ্যে এইভাবে করে লিখব। কিন্তু যখন আমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসবে, এখন এমসিকিউ প্রশ্নের সমাধান করতে গিয়ে তো সময় খুবই কম থাকবে, তখন খুব তাড়াতাড়ি কীভাবে করে আমরা অঙ্কটা করতে পারবো সহজে, সেটা এখন আমরা দেখব। আমরা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করার সময়ও এই পদ্ধতিটা ফলো করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটু তাড়াতাড়ি করার জন্য কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে এখানে প্রথমে আছে 4, এটাও একটা অনুপাত, এটাও একটা অনুপাত। একটু ভালো করে খেয়াল করেন সম্পূর্ণটা, এইটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। এখন এই অনুপাতে প্রথমে আছে 4, এই অনুপাতে প্রথমে আছে খালি ঘর, এই অনুপাতে দ্বিতীয়তে আছে 6, এই অনুপাতে দ্বিতীয়তে আছে 36। এখন আপনারা যদি খেয়াল করেন মাঝখানে কিন্তু একটা সমান চিহ্ন দেওয়া আছে। সমান চিহ্ন মানে কি? সমান চিহ্ন মানে হচ্ছে তার বাম দিকের এই অনুপাত এবং তার ডান দিকের এই অনুপাত, দুইটা অনুপাত সমান, অর্থাৎ তাদের মানগুলো সমান হবে। এখন আমরা দেখতেছি যে এখানে প্রথমে 4 আছে কিন্তু এখানে প্রথমে ফাঁকা, তাহলে 4-এর সমানে এখানে ফাঁকা ঘরে কত বসবে আমাদের জানা নাই। এখানে 6 আছে আর এখানে 36 আছে, দ্বিতীয়তে 6, দ্বিতীয়তে 36। ভালো করে একটু খেয়াল করবেন, তাহলে আমাদের সামনের প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে। এখানে দ্বিতীয়তে আছে 6, এখানে দ্বিতীয়তে আছে 36, তাহলে 6-এর চাইতে 36 বড়। বড় কখন হয়? গুণ করলে নাকি ভাগ করলে? গুণ করলে।
ছয়কে কত দিয়ে গুণ দিলে 36 হয়? ছয়কে 6 দিয়ে গুণ দিলে 36 হয়। 6 6 36। তার মানে আমরা বুঝলাম এই 6কে 6 দিয়ে গুণ করা হয়েছে, যার কারণে এই 36 বের হয়েছে। তাহলে এখানে যদি আমরা 6 দিয়ে গুণ করি, এখানেও আমরা 6 দিয়ে গুণ করব। 4কে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে 4কে যদি আমরা 6 দিয়ে গুণ দিই তাহলে কত হয়? 4 6 24। আমরা এইভাবে করে, এখন আবার বুঝাইতে তো সময় লাগছে, কিন্তু আপনি যদি এটা বুঝার পরে যখন নিজে নিজে করবেন তখন আর বেশি সময় লাগবে না। যে এখানে দ্বিতীয়তে 6, এখানে দ্বিতীয়তে 36, 6কে 6 দিয়ে গুণ করার কারণে 36 হয়েছে। তাহলে 6কে 6 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 4কেও 6 দিয়ে গুণ করা হবে, কারণ একই সংখ্যা দ্বারা উভয় রাশিকে গুণ করা হয়। তাহলে 6কে এই 4কে 6 দিয়ে গুণ করলে 24 হয়, তাহলে খালি ঘরে 24 বসবে। এই নিয়মটা যদি আপনাদের ভালো করে মনে থাকে, একটু পরে আমরা যে অঙ্কগুলো করব খুব দ্রুত গতিতে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বর প্রশ্নের এই খালি ঘরে 24 বসবে। এরপরে 2 নম্বর যেই প্রশ্ন এখানে বলা হয়েছে, টুসির বয়স 3 সমস্ত 4 ভাগের 1 বছর এবং শোভার বয়স 4 সমস্ত 3 ভাগের 1 বছর। 2 জনের বয়সের সরল অনুপাত কত? এখন এই টুসির বয়স এবং শোভার বয়স, এই 2 জনের বয়সের সরল অনুপাত আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এটা কীভাবে বের করতে পারি? সেটি হচ্ছে, আমরা এখানের মধ্যে এখন যেহেতু টুসির বয়স আগে শোভার বয়স পরে, আমরা টুসির বয়সটাকে আগে লিখব। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দুইটাই কিন্তু বছরে আছে। এই যে এটাও বছর, এটাও বছর। মনে রাখতে হবে অনুপাত তৈরি করতে হয় সমজাতীয় রাশির মাধ্যমে। সমজাতীয় রাশি না হলে কিন্তু অনুপাত তৈরি করা যাবে না। অর্থাৎ একটা অনুপাত তৈরি করতে হলে যেই রাশিগুলো আমরা নিব তাদেরকে সমজাতীয়, একই ধরনের হইতে হবে। কি ধরনের? একই ধরনের হইতে হবে। এখন এখানে বছর আছে আর এখানে মাস আছে, আমরা কিন্তু বছর আর মাস পাশাপাশি বসিয়ে অনুপাত তৈরি করতে পারবো না। আমাদেরকে অবশ্যই বছর এবং মাসকে সমজাতীয় বানাইতে হবে। হয় আমরা দুইটাকেই বছর বানিয়ে ফেলবো অথবা দুইটাকেই মাস বানিয়ে ফেলবো। এখন আমাদের এই অঙ্কে দুইটাই বছর আছে, অর্থাৎ সমজাতীয়, আমরা তাহলে অনুপাত তৈরি করতে পারবো। টুসির বয়সটা আগে লিখলাম 3 সমস্ত 4 ভাগের 1, যেহেতু অনুপাত তৈরি করতে বলছে অনুপাতের চিহ্নটা দিলাম। এরপর আমরা শোভার বয়সটা লিখব 4 সমস্ত 3 ভাগের 1। এখন পরবর্তী লাইনে গিয়ে 3 4 12 আর 1 হচ্ছে 13, নিচে 4, 3 4 12 আর 1 13, নিচে 3। আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করলাম। এখন দুইটাই তো ভগ্নাংশ আকারে আছে, আমরা এটি কিন্তু আমাদের ফলাফল। এখন দেখি আমাদের অপশনগুলো থেকে এই উত্তর আছে না, অপশনগুলোতে এই উত্তর নাই। আমরা এখন কি করতে পারি? আমরা এই ভগ্নাংশগুলোর হরগুলোকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। আমরা যদি ভগ্নাংশগুলোর হর বাদ দেওয়ার চেষ্টা করি, শুধু লব থাকবে, আমাদের অনুপাতগুলো তৈরি হয়ে যাবে। তাহলে এখন হরগুলোকে বাদ দেওয়া যাবে কিভাবে? তার একটা পদ্ধতি আছে। তার পদ্ধতি হলো, যেই হরগুলো থাকবে তাদের লসাগু দ্বারা, যেই হরগুলো থাকবে তাদের লসাগু দ্বারা উভয় রাশিকে গুণ করতে হবে। তাহলে আমরা দেখব যে হরগুলো চলে যাবে কিভাবে। এখানে হর আছে 4, এখানে হর আছে 3, 4 আর 3-এর লসাগু কত? 4 এবং 3-এর লসাগু হচ্ছে 12। তাহলে আমরা উভয় রাশিকে 12 দ্বারা গুণ করব। এখানে একটি রাশি হচ্ছে 4 ভাগের 13, তাকে আমরা 12 দ্বারা গুণ করব। এখানে একটি রাশি হচ্ছে 3 ভাগের 13, তাকে আমরা 12 দ্বারা গুণ করব। এখন আমরা তাহলে কি করতে পারি? 4 12-র মধ্যে যায় 3 বার, 3 12-র মধ্যে যায় 4 বার। এখন আমরা দেখতেছি এই হরগুলো কিন্তু আর নাই। 13 গুণ 3 3 13 39, 13 গুণ 4 4 13 52। তাহলে আমরা দেখলাম অনুপাত তৈরি হয়ে গেল 39:52, এটি অনুপাত। এখন আমরা জানি যে একটা অনুপাত তৈরি করার পরে তাকে আমরা সরল অনুপাত আর কি আরেকটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করব, লঘিষ্ঠ আকারে ছোট করে। তাহলে এখন এমন কোনো সংখ্যা আছে কি না যেটা এই উভয়টার মধ্যে যায়? আমরা সেই সংখ্যাটা খুঁজে বের করব। সেটা হচ্ছে 13। 13 এই দুইটা সংখ্যার মধ্যে যায়। 13 দ্বারা যদি আমি 39কে ভাগ করি তাহলে হবে 3, 3 13 39। 13 দ্বারা যদি 52কে ভাগ করি তাহলে হবে 4, 4 13 52। তাহলে আমরা উভয় রাশিকে 13 দ্বারা ভাগ করলাম, যার কারণে ফলাফল বের হইল 3:4। এখন আমরা দেখি 3:4 আমাদের অপশনগুলোতে আছে কিনা। আমরা দেখতেছি 3:4 এই যে ঘ নাম্বার অপশনে আছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এখন অনেকে এখানে একটা মজার দেখেন, খেয়াল করেন, গ নাম্বার অপশনে কি দিল? 13:13। এখন একটু আগে যে আমি বললাম যে আমরা হরগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যদি হরগুলোকে বাদ দেই তাহলে কিন্তু 13:13 হয়।
এখন এখানেই কিন্তু এই জন্যই কিন্তু এখানে 13:13 দিছে, যে স্টুডেন্টরা ভুল করে কিনা দেখার জন্য। তাহলে আমরা কি করব, যে না আমরা ডাইরেক্ট হরগুলোকে বাদ দিয়ে লবগুলোকে লিখে দিয়ে আমরা অনুপাত বানাই দিব, এমনটা করা যাবে না। আমরা এই নিয়ম অনুযায়ী আমরা অনুপাতটা তৈরি করব। সর্বশেষ ফলাফল 3:4। তাহলে আমরা বলতে পারি যে টুসির বয়স এবং শোভার বয়সকে আমরা যদি অনুপাতে প্রকাশ করি তাহলে ফলাফল হবে 3:4। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 9:4 ও 4:6 এর মিশ্র অনুপাত কোনটি? মিশ্র অনুপাত কাকে বলে সেটা আগে আমাদেরকে জানতে হবে, কিন্তু এটি আমরা একটু করি, এরপরে আমি বুঝাচ্ছি। প্রথম অনুপাতটা হচ্ছে 9:4, এবং তাহলে এখানে আমরা প্রথম অনুপাতটা লিখলাম 9:4, এবং দ্বিতীয় অনুপাত যেটা দেওয়া আছে 4:6 আমরা লিখলাম। দুইটা অনুপাত আমরা লিখলাম। এখন লেখার পরে যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো, মিশ্র অনুপাত বলতে বোঝানো হয় যে অনুপাতগুলো দেওয়া থাকে একাধিক অনুপাতের পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি, উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখলে যে অনুপাতটি পাওয়া যায় তাকেই বলা হয় মিশ্র অনুপাত। অর্থাৎ মিশ্র মানে মিশিয়ে ফেলবো, যত অনুপাত দেওয়া থাকবে সব মিশিয়ে ফেলবো। এখন কিভাবে করব, সেটা হচ্ছে এই প্রথম অনুপাতের পূর্বরাশি 9, দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি 4। তাহলে 9 আর 4কে যদি গুণ করি 4 নং 36। প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি অর্থাৎ উত্তর রাশি 4, দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 6। তাহলে 4 গুণ 6, তাহলে কত হয়? 4 6 24। তাহলে এখন আমরা অনুপাতটা কি লিখতে পারি? আমরা এইমাত্র বললাম একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্বরাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখলে যে অনুপাতটি পাওয়া যায় তাকেই বলা হয় মিশ্র অনুপাত। এখন এটি হচ্ছে আমাদের ফলাফল 36:24। কিন্তু আমরা জানি যে একটা অনুপাত তৈরি করার পরে তাকে আমরা লঘিষ্ঠ আকারে, ছোট আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এখন 36 আর 24 এমন কোনো সংখ্যা কি আছে যেটা উভয়টার মধ্যে যায়? হ্যাঁ আছে। এখন যেই সংখ্যা এগুলোর মধ্যে যাবে তাদের মধ্যে সবচেয়ে বড়টা দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব। অনেক সংখ্যাই যাইতে পারে এগুলোর মধ্যে, এখন তাদের মধ্যে সবচেয়ে বড়টা দিয়ে ভাগ করব, অর্থাৎ এক কথায় গসাগু দ্বারা ভাগ করে দিব। তাহলে 36 এবং 24 উভয়টার মধ্যে 12 যায়। 12 36-এর মধ্যে যায় 3 বার, 3 বারং 36। 12 24-এর মধ্যে যায় 2 বার, 12 দুগুণে 24। তাহলে আমরা কি দেখলাম? এই দুইটি অনুপাতের মিশ্র অনুপাত হলো 3:2। আমরা দেখি আমাদের এখানে ফলাফলে 3:2 দেওয়া আছে কিনা। আমরা দেখতেছি আমাদের এই খ নাম্বার অপশনে 3:2 দেওয়া আছে। তাহলে এই 3 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, 3:2। আমাদের 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 3:5 এর সমতুল অনুপাত কোনটি? এখন সমতুল অনুপাত বের করা কিভাবে? সমতুল অনুপাত বের করার পদ্ধতি হচ্ছে যে অনুপাতটি দেওয়া থাকবে তার রাশিগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করব। এখানে একই সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যে আমি যেই সংখ্যাটি দ্বারা পূর্ব রাশিকে গুণ করব ওই সংখ্যা দ্বারা উত্তর রাশিকেও গুণ করব। এখন 3:5 এটিকে আমরা লিখতে পারি এইভাবে। পরবর্তী লাইনে কি লিখতে পারি? 3 প্রথমে আছে, 3কে প্রথমে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, 5কে পরে লিখলাম। অর্থাৎ 3:5 বলতে বোঝাবে 5/3। এখন আমরা এই লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করব, অর্থাৎ এটা আমাদের ইচ্ছা মতো। আমি যদি 2 দ্বারা গুণ করি, লবকেও 2 দ্বারা গুণ করব, হরকেও 2 দ্বারা গুণ করব। আমি যদি 7 দ্বারা গুণ করি, লবকেও 7 দ্বারা গুণ করব, হরকেও 7 দ্বারা গুণ করব। আবার আমি একই সংখ্যা দ্বারা লব এবং হরকে ভাগ করলে যেই ফলাফলটি বের হবে সেটিও কিন্তু সমতুল অনুপাত। সমতুল অনুপাতের সংজ্ঞা হচ্ছে কোনো অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাতটি পাওয়া যায় তাকেই বলা হয় সমতুল অনুপাত। সমতুল অনুপাত অসংখ্য হতে পারে, কারণ আমি তো আমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এজন্য একটি অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত থাকে। তাহলে এখন এই যে 3:5 এই অনুপাতটিকে আমরা লিখতে পারি 5/3 এইভাবে। এখন আমরা এখানের মধ্যে দেখতেছি যে এখানের মধ্যে সবার প্রথমে আছে 5/6। 3কে 2 দিয়ে গুণ দিলে 6 হয়, কিন্তু 5কে 2 দিয়ে গুণ দিলে তো 5 হয় না, 10 হয়। তাহলে এটা ভুল। এরপরে আছে এখানে লব আছে 5, কিন্তু এখানে প্রথমে আছে 3। 3কে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে তো এখানে 5 হয় না, পূর্ণ সংখ্যা দিয়ে। তাহলে এটাও ভুল। এরপরে আছে 10, তাহলে প্রথমে আছে 10। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে বা ভাগ করলে 10 হয়? কোনো পূর্ণ সংখ্যা দিয়ে। পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিলে, 3কে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিলে কি 10 এর সমান হবে?
হবে না, বা 3কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 10 হবে, হবে না। তাহলে এখন আমরা এটাও ভুল। এরপরে ঘ নাম্বার অপশন আমরা দেখতেছি এখানে আছে 6। 3কে কত দিয়ে গুণ দিলে 6 হয়? এখানে যেহেতু প্রথমে 3 আছে, এখানে প্রথমে 6 আছে, তাহলে 3কে কত দিয়ে গুণ দিলে 6 হয়? 3কে 2 দিয়ে গুণ দিলে 6 হয়। 5কে 2 দিয়ে গুণ দিলে কত হবে? 10। তাহলে আমরা দেখলাম 3কে 2 দিয়ে গুণ দিলে হয় 6, 5কে 2 দিয়ে গুণ দিলে হয় 10। তাহলে এই যে আমরা দেখলাম এই অনুপাতের রাশিগুলোকে 2 দ্বারা গুণ করলে 10/6 এইটি পাওয়া যায়। তাহলে আমরা বলবো 3:5 সমতুল্য অনুপাত হচ্ছে 10/6। এখন এখানে তো বললো সমতুল্য অনুপাত, আর আমরা বের করলাম 10/6, এটা তো একটা ভগ্নাংশ। মনে রাখতে হবে ভগ্নাংশ অনুপাত কিন্তু এক ধরনের ভগ্নাংশ। অর্থাৎ এই যে 3:5 এটিকে আমরা কীভাবে লিখলাম? 5/3। তাহলে এটা ভগ্নাংশ না? ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করা যায়, অনুপাতকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে এখন যেই বিষয়টা সেটা হচ্ছে এই এখানে যে 10/6 হলো, 3কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, 5কেও যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আমরা বলতে পারি 3:5 সমতুল্য অনুপাত। এটা আমাদের এই অপশনগুলোতে রয়েছে। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। তাহলে আমরা তো 4 নাম্বার প্রশ্নের সমাধান করলাম, এখন 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে টুনির বয়স 18 বছর এবং প্রভার বয়স 21 বছর, দুইজনের বয়সের সরল অনুপাত কত নির্ণয় করো। এখন আমরা দেখতেছি যে টুনির বয়স বছরে দেওয়া আছে, প্রভার বয়স বছরে দেওয়া আছে, অর্থাৎ সমজাতীয় রাশি আছে, আমরা অনুপাত তৈরি করতে পারবো। আমরা এখন অনুপাতটি তৈরি করব। সেটি হচ্ছে টুনির বয়স 18 বছর, আমরা 18 লিখলাম, অনুপাত এর চিহ্ন দিলাম। এরপরে প্রভার বয়স 21 বছর, আমরা 21 লিখলাম, বাংলা শব্দটা লিখলাম না, শুধু সংখ্যাগুলোকে লিখে দিলাম। এখন আমরা দেখব এমন কোনো সংখ্যা আছে কিনা যেটি দ্বারা এই উভয় রাশিকে ভাগ করা যায়। হ্যাঁ আছে, সেটি হচ্ছে 3। 3 18-র মধ্যে যায় 6 বার, 3 21-এর মধ্যে যায় 7 বার। তাহলে আমরা কি দেখতে পেলাম? 18:21 এটিকে যদি আমরা আরও লঘিষ্ঠ আকারে ছোট করে প্রকাশ করি তাহলে হবে 6:7। মনে রাখতে হবে 6:7 আর 18:21 দুইটা কিন্তু একই জিনিস। আমরা 6:7কে 18:21 বানাতে পারবো, 18:21কে 6:7 বানাতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে টুনির বয়স এবং প্রভার বয়সকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে হবে 6:7, এবং এটি আমাদের খ নাম্বার অপশনে রয়েছে। 6 নাম্বার প্রশ্ন, 60 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ 4:1। সিমেন্টের পরিমাণের অনুপাত, এখানে একটা অনুপাত শব্দটা ব্যবহার করলে খুবই ভালো হয়। তাহলে 60 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1। মিশ্রণে বালির পরিমাণ কত কেজি এটা তারা জানতে চায়। তাহলে একটি মিশ্রণে বালি আর সিমেন্ট সর্বমোট 60 কেজি আছে। এখন সেখানের মধ্যে এই 60 কেজির মধ্যে বালি আর সিমেন্টের পরিমাণের অনুপাত হলো 4:1। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই যে আমরা যখন বারবার কথাগুলো বলতেছি সেখানে প্রথমে কার কথা বলতেছি? বালির কথা, দ্বিতীয়তে সিমেন্টের কথা। তাহলে আমরা যার কথা প্রথমে বলবো অনুপাতের মধ্য থেকে প্রথম সংখ্যাটা তার জন্য। তাহলে এখানে বালি প্রথমে, 4 প্রথমে, তাহলে বালির জন্য 4। এখানে সিমেন্ট দ্বিতীয়তে, এখানে 1 দ্বিতীয়তে, তাহলে সিমেন্টের জন্য 1। এভাবে করে আমরা সবসময় মিলাবো যে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তাহলে বালির জন্য 4 আর সিমেন্টের জন্য 1। ঠিক আছে, আমরা বুঝলাম যে বালির জন্য 4 ভাগ আর সিমেন্টের জন্য 1 ভাগ। এখন কত ভাগের 4 ভাগ, কত ভাগের 1 ভাগ সেটা আমরা বের করব। সেটা কিভাবে? সেটি হচ্ছে এখানের মধ্যে 4 আর 1 যোগ করলে হয় 5। 4 যোগ 1 সমান 5। তার মানে আমরা এই 60 কেজি মিশ্রণটিকে সর্বমোট 5টা ভাগ করব। 60 কেজি মিশ্রণকে 5টা ভাগ করব। সেই 5 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে বালি, 5 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিমেন্ট। এখন আমাদের প্রশ্নে তারা বালি বের করতে বলছে। তাহলে আমরা লিখব অতএব বালির পরিমাণ সমান, সেখানে সর্বমোট 60 কেজি আছে, এই 60 কেজির মধ্যে 5 ভাগের 4 ভাগ, 5 ভাগের 4 ভাগ হচ্ছে বালি। আমরা পাশে কেজি শব্দটা লিখে দিই। এবার 5 60-এর মধ্যে যায় 12 বার, 5 বারং 60, 4 বারং 48 কেজি। আমরা পেয়ে গেলাম সেই 60 কেজি মিশ্রণের মধ্যে বালি আছে 48 কেজি। মনে রাখবেন যখন কোনো অনুপাতের মধ্যে যেই রাশিগুলো থাকে তাদের কোনোটার মানই যখন দেওয়া থাকে না, কোনোটার মানই দেওয়া নাই, আমাদের এখানের মধ্যে বালি কতটুকু, সিমেন্ট কতটুকু কিচ্ছু বলা নাই।
দুইটার একটার মানও বলা নাই, শুধু অনুপাতটা দিয়ে দিছে, তখন বের করতে হবে এই পদ্ধতিতে রাশিগুলোর যোগফল বের করতে হবে। যোগফল বের করার পরে আমরা বলবো যে 5/4 সেটা, 5/1 সেটা, এভাবে করে বলবো। এরপরে মোট যেই পরিমাণটা দেওয়া আছে সেখান থেকে আমরা 5/4 কোনটা সেটা বের করব, মোট যেটা দেওয়া আছে সেটার 5/1 কোনটা সেটা বের করব। এই পদ্ধতিতে আমরা করব যখন একটি অনুপাতের দুইটি রাশির একটিরও মান দেওয়া থাকে না। এখানে বালি আর সিমেন্ট, বালি কতটুকু সেটাও বলা নাই, সিমেন্ট কতটুকু সেটাও বলা নাই, তখন আমরা এই পদ্ধতিতে করব। তাহলে আমরা এখানে বের করলাম যে মিশ্রণে বালির পরিমাণ 48 কেজি। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তাহলে এখানে সবার প্রথমে বলেছে যে 2:5 সমান 4 খালি ঘর। এখন আমি এই অঙ্কটা দুই পদ্ধতিতেই করে দেখাবো। আমরা প্রথমে কিন্তু এই ধরনের একটা অঙ্ক করেছি, তো এখন আমরা এটা লিখতে পারি এইভাবে যে 2:5 সমান 4 খালি ঘর, বা 2 প্রথমে আছে, 2কে প্রথমে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, 5কে নিচে লিখলাম। 4 প্রথমে আছে, তাকে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, খালি ঘরকে নিচে লিখলাম। সেই আর গুণন পদ্ধতিটা এখন আমরা এখানে করব। আমরা যেহেতু খালি ঘরের মান বের করব, তাকে আমরা বাম দিকে রাখার চেষ্টা করব। এখন বাম দিকে রাখি আর ডান দিকে রাখি, যেদিকেই রাখি খালি ঘরের সাথে গুণ হওয়ার কথা কার সেটা আমরা দেখব। এখন এই নিয়ম অনুযায়ী খালি ঘরের সাথে গুণ হবে 2-এর, তাহলে আমরা লিখব 2 গুণ খালি ঘর সমান 5 গুণ 4। পরবর্তী লাইনে খালি ঘরকে একা রেখে দিব, 2 এখানে গুণাকারে আছে, এদিকে আসলে এটা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এখন 2 4-এর মধ্যে যায় 2 বার, 5 দুগুণে 10, আমরা বের করলাম খালি ঘরের মান 10। এখন এই অঙ্কটা যদি আমরা আরেকভাবে করি, সেটা হচ্ছে, এটা তো আমরা বের করলাম খালি ঘরের মান 10। এখন এই অনুপাতটাকে আরেকবার লিখি আমি, সেটা হচ্ছে 2:5 সমান 4 খালি ঘর। এখন আপনারা যদি লক্ষ্য করেন, এখানে প্রথমে আছে, এখানে কি সমান চিহ্ন, তার মানে এই অনুপাত আর এই অনুপাত দুইটাই সমান। এখন এখানে প্রথমে আছে 2, এখানে প্রথমে আছে 4। 2কে কত দিয়ে গুণ দিলে 4 হয়? যেহেতু 2-এর চাইতে 4 বড়, তাহলে গুণ করা হয়েছে। এখন 2কে কত দিয়ে গুণ দিলে 4 হয়? 2কে 2 দিয়ে গুণ দিলে 4 হয়। তাহলে 2কে যেহেতু 2 দিয়ে গুণ করা হয়েছে, 5কেও 2 দিয়ে গুণ করব, কারণ একটি অনুপাতের উভয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়, তাহলে নতুন যে অনুপাত পাওয়া যায় তাকে সমতুল অনুপাত বলে। তাহলে 2কে 2 দিয়ে গুণ করার কারণে 4 হয়েছে, তাহলে 5কে আমরা 2 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10, আমরা বলতে পারি খালি ঘরের মান 10। এভাবে করে আমরা যখন বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব, তাড়াতাড়ি করার জন্য এই পদ্ধতিতে করে দিতে পারি। তাহলে আমরা দেখলাম খালি ঘরের মান বের হলো 10, অর্থাৎ খ নম্বর অপশনটা সঠিক। এরপরে 8 নম্বর প্রশ্ন, 2:3 এবং 3:4-এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত আমরা একটু আগে শিখেছি যে যেই অনুপাতগুলো দেওয়া থাকবে, যত অনুপাত দেওয়া থাকবে, মিশ্র অনুপাত তৈরি করার জন্য যতগুলো অনুপাত, 5টা থাকুক 10টা থাকুক, যত অনুপাত থাকবে সবগুলো অনুপাতের পূর্বরাশিগুলোর গুণফলকে আমরা পূর্বরাশি হিসেবে লিখব, উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখব। তাহলে নতুন করে যে অনুপাত পাওয়া যাবে সেটাই হবে মিশ্র অনুপাত। তাহলে এখন আমরা এই অঙ্কটা এখানে মধ্যে করতে পারি। কিভাবে করে করতে পারি? সেটি হচ্ছে এই 2:3 এবং এখানে আছে 3:4। এখন এই অনুপাতের পূর্বরাশি 2, এই অনুপাতের পূর্বরাশি 3। আমরা এখন এই 2 আর 3কে গুণ করব, 2টা অনুপাতের পূর্বরাশিকে গুণ করব, তাহলে হয় 3 দুগুণে 6। এই অনুপাতের উত্তর রাশি 3, এই অনুপাতের উত্তর রাশি 4, 3 4 12। তাহলে পূর্বরাশির গুণফল 6, উত্তর রাশিগুলোর গুণফল 12। তাহলে এটাই হচ্ছে আমাদের অনুপাত, মিশ্র অনুপাত। এখন আমরা দেখব এটিকে ছোট করা যায় কি না। হ্যাঁ যায়, সেটা হচ্ছে 6 2টার মধ্যেই যায়, 6 6-এর মধ্যে যায় একবার, 6 12-এর মধ্যে যায় 2 বার। এই যে 1:2 বের হলো, আমরা বলবো এই দুইটি অনুপাতের মিশ্র অনুপাত 1:2। এখন এটি আমাদের কোন অপশনে রয়েছে সেটি দেখতে হবে। গ নাম্বার অপশনে রয়েছে 1:2, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 9 নাম্বার প্রশ্ন, 5:7, 4:9, 3:2, 3টি অনুপাত দেওয়া রয়েছে, 3টি অনুপাতের মিশ্র অনুপাত কত বের করতে বলেছে। আমরা সেই একই পদ্ধতিতে এখন করব, সেটা হচ্ছে আমরা এখানে লিখি। আমরা এখন এই সবগুলো অনুপাতকে এখানে উঠাবো। 5:7, এরপরে আছে 4:9, সর্বশেষ 3:2।
আমরা অনুপাতগুলোকে লিখে নিলাম। এখন আমরা মিশ্র অনুপাত তৈরি করব। সেটা হচ্ছে পূর্ব রাশিগুলোর গুণফল বের করব। 4 5 20, 3 20 60। উত্তর রাশিগুলোর গুণফল বের করব। 7 গুণ 9 গুণ 2, তাহলে 7 নং 63, আর 63 দুগুণে হয় 126। এখন এই যে 60 আর 126 বের হইল, 60 বের হইছে পূর্ব রাশিগুলোর গুণফল, আর 126 বের হইছে উত্তর রাশিগুলোর গুণফল। এটি হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। এখন আমরা দেখব এটিকে ছোট করা যায় কিনা। হ্যাঁ, যায়। সেটা হচ্ছে উভয় সংখ্যার মধ্যেই 6 যায়। সেটা কিভাবে? 6 60-এর মধ্যে যায় 10 বার, 6 10 60, আর 6 126-এর মধ্যে যায় 21 বার, 6 21-এ 126। 6-এর চাইতে বড় কোনো সংখ্যা এই দুইটার মধ্যে যায় না। তাহলে আমরা বলতে পারি যে এই 3টি অনুপাতকে যদি মিশ্র অনুপাতে প্রকাশ করা হয়, ফলাফল হবে 10:21। আমাদের 10:21 ক নাম্বার অপশন রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি গুরু অনুপাত? গুরু অনুপাত বলতে বোঝানো হয় যে অনুপাতের পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট। অর্থাৎ যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় হয় সেই অনুপাতকে গুরু অনুপাত বলা হয়। একটু সাবধানে একটু খেয়াল করবেন, এখানে যদি আবার আমরা অনেক সময় গরু অনুপাত বলে দিই তাহলে সমস্যা আছে। তাহলে এটা হবে গুরু অনুপাত। তাহলে এখন গুরু অনুপাত বের করব। আমরা দেখব যে এই অনুপাতগুলোর মধ্যে কোন অনুপাতের পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, এটা আমরা এখন দেখব। আমরা দেখতেছি এই অনুপাতের পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়, এটা গুরু অনুপাত হবে না। এখানে পূর্ব রাশি উত্তর রাশি উভয়টাই সমান, গুরু অনুপাত হবে না। এখানে দুইটি ভগ্নাংশ রয়েছে। এখন 3/2, 3/5। আমরা জানি যে যখন ভগ্নাংশ সমূহের হর সমান থাকে তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড়, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট। এখন আমরা দেখতেছি এই দুইটি ভগ্নাংশের হর সমান, তাহলে আমরা লবের দিকে তাকাবো। এখানে লব আছে 2, এখানে লব আছে 5। তাহলে যেহেতু এই লবটা ছোট তাহলে এই ভগ্নাংশটা ছোট, আর এই লবটা বড় তাহলে এই ভগ্নাংশটা বড়। তাহলে আমরা বলতে পারি যে এটার লব ছোট, হর বড়, তাহলে এটি গুরু অনুপাত না। এখন আমরা ঘ নাম্বার অপশনে যাই। এখানে দেখতেছি পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, তাহলে এটি হচ্ছে আমাদের গুরু অনুপাত। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুমির বয়স 6 বছর এবং তার বোনের বয়স 6 মাস, তাদের বয়সের অনুপাত কত? এখন এখানে যদি একটা লক্ষ্য করেন তাহলে এখানে দেওয়া আছে সুমির বয়স 6 বছর আর তার বোনের বয়স 6 মাস। তাহলে আমরা জানি যে বছর আর মাস দুইটা তো এক জিনিস না, দুইটি এক জাতীয় না। তাহলে আমাদের অনুপাত তৈরি করতে হলে সমজাতীয় বানাইতে হবে, সমজাতীয় ছাড়া অনুপাত তৈরি করা যাবে না। তাহলে এখন আমরা কি করতে পারি? হয় আমরা বছরকে মাস বানিয়ে ফেলবো অথবা মাসকে বছর বানিয়ে ফেলবো। এখন এখানে আছে 6 মাস, মাসকে যদি আমরা বছর বানাই, আমরা জানি 1 বছরে 12 মাস থাকে, কিন্তু এখানে আছে 6 মাস, তার মানে 1 বছরও হবে না, অঙ্কের মধ্যে দশমিক চলে আসবে। তাহলে একটা কাজ করি, আমরা 6 মাস যা আছে থাকুক, বছরটাকে আমরা মাস বানাই ফেলি। তাহলে 6 বছরকে যদি আমরা মাস বানাই, আমরা জানি 1 বছরে 12 মাস, তাহলে 6 বছরে কয় মাস হবে? 6 × 72 মাস। তাহলে এখন আমরা এটা এখানের মধ্যে করতে পারি যে 6 × 12 = 72 মাস। তাহলে 6 বছরে কয় মাস হবে? 72 মাস হবে। আর তার বোনের বয়স কত? 6 মাস। তাহলে আমরা বলতে পারি প্রশ্নটাকে যদি আমরা এইভাবে এখন তৈরি করি, সুমির বয়স 72 মাস এবং তার বোনের বয়স 6 মাস, তাদের বয়সের অনুপাত কত? সমজাতীয় হয়ে গেল, অনুপাত তৈরি করা যাবে। তাহলে আমরা সুমির বয়সটাকে আগে লিখলাম, যেহেতু সুমির কথা আগে বলা হয়েছে, অনুপাতের চিহ্ন দিয়ে সুমির বোনের বয়স 6 মাস এটাকে পরে লিখলাম। এবার এটাই হচ্ছে আমাদের অনুপাত তৈরি করলাম। এখন আমরা দেখব এটাকে ছোট করা যায় কিনা। হ্যাঁ, যায়। সেটা হচ্ছে 72-এর মধ্যে 6 যায় 12 বার, 6 × 72, আর 6-এর মধ্যে 6 যায় একবার। তাহলে আমরা কি দেখলাম? উভয় রাশির মধ্যে 6 যায়, উভয় রাশিকে 6 দ্বারা ভাগ করা যায়। 6 × 72, 6 × 6। এই যে 12:1 বের হলো, এটিকে কি আর ছোট করা যায়? এটিকে আর ছোট করা যায় না। তাহলে এটি হচ্ছে আমাদের ফলাফল। আমরা বলতে পারি যে সুমির বয়স এবং তার বোনের বয়স যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে হবে 12:1, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এরপরে 12 নম্বর প্রশ্ন, রহিমের বয়স 3 বছর, তার বোনের বয়স 6 মাস হলে তাদের বয়সের অনুপাত কত? হুবহু ঠিক আমাদের এই 11 নম্বর প্রশ্নটার মতো। এখানে বলা হয়েছে 6 বছর, এখানে বলা হয়েছে 3 বছর, এখানে বলা হয়েছে 6 মাস, এখানেও বলা হয়েছে 6 মাস। তাহলে আমরা দেখলাম মাস ঠিক আছে, কিন্তু এখানে 6 বছর, এখানে 3 বছর। তাহলে আমরা এখানে কি বলতে পারি? একই রকমভাবে আমরা করব। 3 বছরকে যদি আমরা মাসে রূপান্তর করি, 3 × 36 মাস, আর এটা হচ্ছে 6 মাস। তাহলে উভয়টার মধ্যে 6 যায়।
36-এর মধ্যে 6 যায় 6 বার, 6-এর মধ্যে 6 যায় একবার, 6:1। তাহলে আমরা বলতে পারি রহিম এবং তার বোনের বয়সকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি ফলাফল হবে 6:1 এবং এটি আমাদের ঘ নাম্বার অপশনে দেওয়া রয়েছে। আমাদের 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত। এখানে দ্বিতীয়টির মূল্য বলতে কি বোঝানো হয়েছে, দ্বিতীয় বইয়ের মূল্য। যেহেতু এখানে বই দুইটা, তাহলে প্রথম বই দ্বিতীয় বই, তাহলে প্রথম বইয়ের মূল্যটা তারা জানতে চায়, দ্বিতীয় বইয়ের মূল্য তারা বলে দিছে। এখন আমরা প্রথম বইয়ের মূল্য বের করব। একটু আগে যেমন আমরা একটা অনুপাতের মান বের করতে গিয়ে বলেছিলাম যে যখন যে 60 কেজি মিশ্রণে বালু আর সিমেন্টের যে প্রশ্নটা ছিল সেখানে, তো সেখানে বালু এবং সিমেন্ট একটারও মান দেওয়া ছিল না। আমরা একটারও যেহেতু মান দেওয়া ছিল না, আমরা কী করেছিলাম, অনুপাতের রাশিগুলোর যোগফল বের করেছিলাম, এরপরে আমরা অঙ্কটা করেছি। আর এখন আমরা দেখতেছি যে অনুপাতের মধ্যে যেই দুইটি রাশি আছে, একটি হচ্ছে প্রথম বই আর একটি হচ্ছে দ্বিতীয় বই। এখানে প্রথম বই আর দ্বিতীয় বইয়ের মধ্যে দ্বিতীয় বইয়ের মান তারা বলে দিছে, প্রথম বইয়ের মানটা তারা বলে নেই, প্রথম বইয়ের মূল্যটা। তাহলে যেহেতু মনে রাখবেন যখন একটি অনুপাতের দুইটি রাশির মধ্যে একটি রাশির মান নির্দিষ্ট করে বলে দিবে, আরেকটি রাশির মান নির্দিষ্ট করে বলবে না, তখন আমরা একটা খুব সহজে যদি একটু খেয়াল করেন তাহলে এই পদ্ধতিতে আপনারা যে কোনো অঙ্ক করতে পারবেন, খুব সহজে করতে পারবো। সেটা কি, এখন এই যে অনুপাতটা দেওয়া, আমরা জানি এখানে বই আছে দুইটা, প্রথম বই দ্বিতীয় বই, তাহলে প্রথম বইয়ের জন্য 5, দ্বিতীয় বইয়ের জন্য 7। এখন আমরা কার মান বের করবো, আমরা মান বের করব প্রথম বইয়ের মূল্য। তাহলে আমরা বলবো, আমি একটা লাইন এখানে লিখি, এরপরে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমরা এখানে আমাদের লিখব প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের, এরপরে এইভাবে করে পাশে একটা দাগ দিয়ে লিখব গুণ। এই দাগের উপরে একটা সংখ্যা বসবে, নিচে একটা সংখ্যা বসবে। একটু ভালো করে খেয়াল করবেন, খুব সহজে করা যাবে। যখন একটি অনুপাতের দুইটি রাশির মধ্যে একটি রাশির মান নির্দিষ্ট করে দেওয়া থাকবে, আরেকটি রাশির মান দেওয়া থাকবে না, ওই রাশিটার মান যখন জানতে চাবে তখন আমরা এই পদ্ধতিতে করতে পারবো। আমাদের এই অঙ্কটার মধ্যে প্রথম বইয়ের মূল্য জানতে চায়, দ্বিতীয় বইয়ের মূল্য তারা দিয়ে দিছে। তার মানে কি, অনুপাতের দুইটা রাশির মধ্যে একটা রাশির মান তারা দিয়ে দিছে, আরেকটা রাশির মান জানতে চায়। এখন প্রথম বইয়ের মূল্য যেটার মান দিয়ে দিছে সেটা লিখবো। এখন প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের ড্যাশ ভাগের ড্যাশ গুণ। এখন উপরে কত বসবে, নিচে কত বসবে, খেয়াল করবেন। যার মান আমরা বের করব, আমরা দেখব অনুপাতের মধ্যে তার জন্য কত দেওয়া আছে। এখানে আমরা প্রথম বইয়ের মূল্য বের করব, অনুপাতে প্রথম বইয়ের জন্য 5 দেওয়া আছে, আমরা এই 5কে লিখব উপরে। যার মান বের করব অনুপাতের মধ্য থেকে তার মানটা উপরে লিখব। আমি আবারও বলি, যার মান বের করব অনুপাতের মধ্য থেকে তার মানটা উপরে লিখব, আর অন্যটা যেটা আছে তাকে আমরা নিচে লিখে দিব, যে কোনো অঙ্কের ক্ষেত্রে। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু বুঝাই আরেকভাবে। সেটা হচ্ছে, মনে করেন যে প্রথম বইয়ের মূল্য দিয়ে দিছে, দ্বিতীয় বইয়ের মূল্য দেয় নাই, তারা দ্বিতীয় বইয়ের মূল্য জানতে চায়। তখন আমরা লিখব দ্বিতীয় বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্যের ড্যাশ ভাগের ড্যাশ গুণ। তখন লিখব কিভাবে, আমরা কার মান বের করতে চাই, দ্বিতীয় বইয়ের মূল্য। এখন এই অনুপাতে দ্বিতীয় বইয়ের জন্য কত দেওয়া আছে, 7 দেওয়া, তাকে লিখব উপরে, আর প্রথম বইয়ের জন্য দেওয়া আছে 5, তাকে লিখব নিচে। অর্থাৎ সবসময় যার মান বের করব অনুপাতের মধ্য থেকে তার মানটা উপরে বসাবো। তাহলে এখন আমরা এখানে আমাদের কি লিখলাম, প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের 7 ভাগের 5 গুণ। এখন আসলে আমরা অঙ্কটা করি। সেটা হচ্ছে, আমরা প্রথম বইয়ের মূল্য আমাদের জানা নাই, আমরা লিখব অতএব প্রথম বইয়ের মূল্য সমান চিহ্ন দিয়ে, এখন এখানে কি লিখলাম, দ্বিতীয় বইয়ের মূল্যের 7 ভাগের 5 গুণ। তাহলে দ্বিতীয় বইয়ের মূল্য কত দেওয়া আছে, 84 টাকা, আমরা এখানে লিখলাম 84 টাকা। তাহলে দ্বিতীয় বইয়ের মূল্যের 7 ভাগের 5 গুণ, আমরা গুণ চিহ্ন দিলাম, 7 ভাগের 5 দিলাম, পাশে লিখলাম টাকা, যেহেতু মূল্য তাহলে তো টাকাই বের হবে, আমরা টাকা দিলাম। 7 84-র মধ্যে যায় 12 বার, 7 বারং 84, 5 বারং 60। আমরা বের করে ফেললাম যে প্রথম বইয়ের মূল্য 60 টাকা। প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের 7 ভাগের 5 গুণ, ফলাফল 60 টাকা। একই রকমভাবে যদি মনে করেন প্রথম বইয়ের মূল্য দেওয়া আছে 60 টাকা, দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া নাই, তখন আমরা কিভাবে বের করব, তখন আমরা বের করব যে দ্বিতীয় বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্যের 5 ভাগের 7 গুণ, যে একটু আগে দেখিয়েছি। তাহলে তখন কি করব, প্রথম বইয়ের মূল্য 60 টাকা, তার 5 ভাগের 7 গুণ, 5 ভাগের 7
গুণ 5 60-এর মধ্যে যায় 12 বার, 7 12 84 টাকা। দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা। আমরা আশা করি এই পদ্ধতিতে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখন এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কত হবে? প্রথমটির মূল্য 60 টাকা। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লঘু অনুপাত? লঘু অনুপাত কাকে বলে? লঘু অনুপাত বলতে বোঝানো হয় যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হয় সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত। তাহলে এখন এই অনুপাতটির মধ্যে আমরা দেখব যে কোন অনুপাতের পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড়, সেটা আমরা দেখব। তাহলে এখন এখানে আমাদের পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড়, তাহলে এই অনুপাতটাই হচ্ছে লঘু অনুপাত। আর এখানে বাকি যেই অনুপাতগুলো দেওয়া আছে যেমন খ আর গ, এখানে পূর্ব রাশি বড় আর ঘ নাম্বার অপশনে উভয় রাশি সমান, তাহলে এগুলো লঘু অনুপাত না। ক নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক। 15 নম্বর প্রশ্ন, 5:5 কোন ধরনের অনুপাত? আমরা জানি যে অনুপাতের যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টাই সমান হয় সেই অনুপাতকে একক অনুপাত বলা হয়। তাহলে এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টাই সমান, তাহলে এটাকে আমরা বলবো একক অনুপাত, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে 800 টাকা দুইজন শ্রমিকের মাঝে 5:3 অনুপাতে ভাগ করে দিলে প্রথম শ্রমিক কত টাকা পাবে? এখন এটা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু দুইজন শ্রমিক আছে, প্রথম শ্রমিক আর দ্বিতীয় শ্রমিক, কিন্তু একজনের টাকার পরিমাণও কিন্তু বলা নাই, শুধু এটা বলে দিছে যে দুইজন একত্রে 800 টাকা পায়। এখন এখানে যেহেতু প্রথম শ্রমিক এবং দ্বিতীয় শ্রমিক কারোর মানটাই বলা নাই, তাহলে আমরা কী করব? সেটা হচ্ছে সেই আমরা একটু আগে যেই কথাটি বলেছিলাম অনুপাতের উভয় রাশিকে যোগ করব। 5 আর 3 যোগ করলে হয় 8, তার মানে এই 800 টাকাকে আমরা সর্বমোট 8টা ভাগ করব। 800 টাকাকে 8টা ভাগ করব, সেই 8 ভাগের মধ্যে একজন পাবে 5 ভাগ, সেই 8 ভাগের মধ্যে একজন পাবে 3 ভাগ। এখন এখানে প্রথম শ্রমিক আর দ্বিতীয় শ্রমিক, তাহলে প্রথম শ্রমিকের জন্য প্রথমটা, দ্বিতীয় শ্রমিকের জন্য দ্বিতীয়টা, তাহলে প্রথম শ্রমিক পাবে 5 ভাগ, তার মানে 8 ভাগের 5 ভাগ পাবে। তাহলে সর্বমোট টাকা হচ্ছে 800, তাহলে আমরা বলবো 800 এর 8 ভাগের 5 ভাগ, পাশে লিখব টাকা। তাহলে 800-র মধ্যে 100 বার যায় আর 5 দিয়ে 100কে গুণ দিলে 500 টাকা। আমরা পেলাম যে সেই 800 টাকার মধ্যে প্রথম শ্রমিক পাবে 500 টাকা, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক। 17 নম্বর প্রশ্ন, 4:9 ব্যস্ত অনুপাত কোনটি? ব্যস্ত অনুপাত বলতে বোঝানো হয় যে অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি হিসেবে লিখলে এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখলে যে অনুপাতটি পাওয়া যায় তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। তাহলে এখানে 4:9, তার পূর্ব রাশি হচ্ছে 4, তাহলে 4কে আমরা লিখব উত্তর রাশি হিসেবে, আর উত্তর রাশি আছে 9, এই 9কে আমরা লিখব পূর্ব রাশি হিসেবে, তাহলে কত হয় 9:4। আমরা দেখতেছি এখানের মধ্যে গ নাম্বার অপশনে এটি রয়েছে। আমরা এই জন্য আমাদের আজকের পর্বের একেবারে শুরুতে বলেছিলাম যে অনুপাত ও শতকরা সম্পর্কিত বেসিক আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে, সেটি দেখে আসার জন্য। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হয়ে যাবে, কারণ ওই পর্বটিতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? একক অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি উভয়টাই সমান। তাহলে এখানের মধ্যে পূর্ব রাশি উত্তর রাশি সমান না, পূর্ব রাশি উত্তর রাশি সমান না। গ নাম্বার অপশনে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, তাহলে এটি হচ্ছে একক অনুপাত। ঘ নাম্বার অপশনেও কিন্তু পূর্ব রাশি উত্তর রাশি সমান হয় নাই, তাহলে আমরা বলতে পারি 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 11:11। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাই ও বোনের বয়সের অনুপাত 3:4, ভাইয়ের বয়স 12 বছর হলে বোনের বয়স কত? তাহলে এখন এখানের মধ্যে আমরা দেখতেছি যে ভাইয়ের বয়সটা বলে দিছে, বোনের বয়সটা বলে নাই। একটু আগে কিন্তু বলেছিলাম যে একটি অনুপাতের মধ্যে যে দুইটি রাশি থাকে তাদের একটির মান দেওয়া আছে আরেকটির মান দেওয়া নাই, তখন কিভাবে বের করতে হবে? ওই যে কত ভাগের কত গুণ, ওই নিয়মে। তাহলে এখন আমাদেরকে বোনের বয়সটা বের করতে হবে, তাহলে আমরা বলবো বোনের বয়স ভাইয়ের বয়সের কত ভাগের কত গুণ, সেটা বের করব। এখন কার মান বের করব? বোনের বয়স। অনুপাতের মধ্য থেকে বোনের জন্য কত সেটা আমরা আগে দেখি। এখানে প্রথমে ভাইয়ের কথা বলা হয়েছে, তাহলে অনুপাতের মধ্যে প্রথমে ভাইয়ের মান, তাহলে ভাইয়ের জন্য 3, বোনের জন্য 4। তাহলে আমরা বলবো যে বোনের বয়স ভাইয়ের বয়সের কত ভাগের কত গুণ, সেটা বের করব কিভাবে? আমরা কার মান বের করতেছি? বোনের বয়স। অনুপাতের মধ্য থেকে বোনের জন্য কত দেওয়া? 4, তাকে আমরা উপরেই লিখব।
আর অন্যটা যেটা আছে তাকে আমরা নিচে লিখব। তাহলে আমরা বলতে পারি বোনের বয়স ভাইয়ের বয়সের 3/4 গুণ। এখন ভাইয়ের বয়স কত? 12। তাহলে 12-এর 3/4 গুণ কত হয় আমরা দেখি। সেটা হচ্ছে 3 12-র মধ্যে যায় 4 বার, 4 4 16 বছর। আমরা পেয়ে গেলাম এই অনুপাত অনুযায়ী ভাইয়ের বয়স 12 বছর হলে বোনের বয়স 16 বছর, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। তাহলে 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5/3কে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে। অর্থাৎ 5/3 এই ভগ্নাংশটাকে এখন শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করা যাবে। আমরা 5/3কে সবার প্রথমে এখানে লিখলাম, পরবর্তী লাইনে গিয়ে এখন শতকরা মানে কি? শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হয়। তার মানে কি? আমাকে হর 100 বানাইতে হবে, তাহলে শতকরা হয়ে যাবে। এখন এখানে তো হর 5 আছে, 100 তো নাই, তাহলে আমাকে 100 বানাইতে হবে। কিভাবে করব আমরা? সেটি হচ্ছে একদম সহজ একটা পদ্ধতি, যে এখানে লব এবং হর যা আছে থাকুক তাদেরকে আমরা 100 দ্বারা গুণ করে দিব। সরাসরি 100 দ্বারা গুণ করে দিব। অর্থাৎ আমার মূল উদ্দেশ্য শতকরা, আর শতকরার জন্য হর 100 লাগবে। আমি এই হর 100-র জন্য আমি উভয়টাকে 100 দ্বারা গুণ করলাম, কারণ বাহির থেকে নিয়ে আসলাম, উভয় পক্ষেই দিতে হবে। তাহলে আমরা নিচে 100 দ্বারা গুণ করলাম, উপরেও 100 দ্বারা গুণ করলাম। নিচের 100টাকে আমরা কিচ্ছু করব না, কিচ্ছু করব না, কারণ নিচের 100কে যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে কিন্তু আর শতকরাটা হয়ে যাবে না, শতকরার মধ্যে সমস্যা হবে। এই জন্য আমরা নিচেরটাতে কিচ্ছু করব না, বাকিগুলোতে দেখি যেইভাবে পারি কাটাকাটি করার চেষ্টা করব। এখন 5 100-র মধ্যে যায় 20 বার, আর কোনো কাটাকাটি করা যায় না। পরবর্তী লাইনে 3 20 60 আর নিচে হচ্ছে 100। আমরা দেখলাম একটি ভগ্নাংশ হয়ে গেল যার হর 100। আমরা বলতে পারি উপরের 60 লিখলাম, 100 না দিয়ে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। এই 100-র বদলে পার্সেন্ট চিহ্ন দিতে পারবো। তাহলে 5/3কে যদি শতকরায় প্রকাশ করি ফলাফল হবে 60%। আমরা দেখতেছি আমাদের খ নাম্বার অপশনে 60% আছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে সমান সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে তা মিশ্র অনুপাত, সমতুল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত কোনটা? এটা তারা জানতে চায়। এখন আমরা জানি যে কোনো একটি সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে নতুন অনুপাতটি পাওয়া যাবে তাকে মিশ্র অনুপাত বলা হয়। এখন তাহলে এইখানে বলা হয়েছে যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে সমান সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে কি অনুপাত হবে? সেটা হচ্ছে মিশ্র অনুপাত হবে। এখন আমি যেটা আগে বললাম যে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ, এটির মানেটা কি? এটির মানে হচ্ছে যেমন এই যে 3:4, এটি দিয়ে একটু আমি বুঝিয়ে দিই যে এই যে 3:4 আছে, এখন আমরা উপরে 3 লিখলাম, নিচে 4 লিখলাম, 4/3। এখন এই যে 4/3 লিখলাম এই অনুপাতটাকে, এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টাকেই আমরা একই সংখ্যা দ্বারা গুণ করব বা ভাগ করব। একই সংখ্যা দ্বারা গুণ করতে কি বোঝায়? আমি যদি 2 দ্বারা গুণ করি পূর্ব রাশিকে উত্তর রাশিকে, উভয় সংখ্যাকেই আমরা 2 দ্বারা গুণ করব। আবার যদি ভাগ করি আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করব। যদি মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি যে 4/3কে মনে করেন আপনি 3 দ্বারা ভাগ করতে চাইতেছেন, তাহলে আপনি ভাগ করেন 3 দ্বারা, উভয় রাশিকেই 3 দ্বারা ভাগ করবেন। এটাই তারা বুঝাইছে যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাই নতুন করে যে অনুপাত পাওয়া যাবে তাকে বলা হবে মিশ্র অনুপাত। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, মিশ্র অনুপাত। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।